আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায়। সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনায় থাকবো এবং এজন্য আমাদের সাথে স্টুডিওতে এরই মধ্যে দুজন অতিথি রয়েছেন, তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, সংসদ সদস্য, ময়মনসিংহ, গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও। আপনাকে আলোচনায় স্বাগত। ধন্যবাদ। রয়েছেন জনাব অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, সভাপতি বাংলাদেশের রাষ্ট্র সংস্কার আন্দোলন। আপনাকে আলোচনায় স্বাগত। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হবেন। আলোচনা শুরু করছি। যেহেতু আগস্টের 4 তারিখ স্বাভাবিকভাবেই জুলাই আন্দোলনের বা গণ অভ্যুত্থানের ঠিক আগের রাত এখন, কিন্তু এই আগের দিনটিতেই আজকে প্রায় ঢাকা এবং ঢাকার বাইরের বেশ কয়েকটি ক্যাম্পাস উত্তপ্ত। আমরা একটু সেটি নিয়ে আলোচনা শুরু করি। মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, একটু আপনার কাছে জানতে চাই, বেশ কয়েকটি ক্যাম্পাসই হয়েছে। এক একটি ক্যাম্পাসের ছোট ছোট এমন অনেক কিছু কারণ, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজিত, প্রত্যক্ষদর্শীরা জানান, সেটি আগে বলে নিই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে জকসু নেতারা প্রবেশ করতে গেলে জকসু নেতাদের বাধা দেয় ছাত্রদল। এরপর তারা সামনে অবস্থান নেন, সেখানেও আবার ছাত্রদল গিয়ে বাধা দেন। ছাত্র শক্তির সাথেও বাকবিতণ্ডা হয়, এক পর্যায়ে হাতাহাতি। এর কারণটা কি? এবং একই রকমের দখলকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসায়ও ছাত্র শিবিরের সাথে ছাত্রদলের একসাথে সবগুলো ক্যাম্পাসের প্রভাব বিস্তার করতে চাইছে ছাত্রদল। মানে প্রভাব কি কমে গেল, মানে যাচ্ছে কিনা, মানে কি সমস্যা? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যমুনা টিভির দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বিজ্ঞ সহ আলোচক উনি সহ সবাইকে ধন্যবাদ। দেখেন, আজকে 4 আগস্ট, আমরা এই 2 বছর, আগামীকালকে এই জুলাই গণ অভ্যুত্থানে 2 বছর বর্ষপূর্তি পালন করতে যাব। এমনি এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজারো আত্মত্যাগের মধ্যে দিয়ে, রক্তদানের মধ্যে দিয়ে, সেই আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, সেই রিয়াগুব সহ অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে আবার অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক স্ত্রী তার স্বামী হারা হয়েছেন, অনেক বোন অনেক ভাই হারা হয়েছেন। এরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা, রক্তস্নাত একটি আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই একটি গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখেছিল, সেরকম একটি পরিস্থিতি, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন, শিক্ষাঙ্গনগুলিতে অস্থিরতা। আমি যদি আপনি একটু আগে যদি ফিরে যাই, 90-এর গণ অভ্যুত্থানের সময়ে কিন্তু এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর কিন্তু একটা দাবি ছিল যে ছাত্র শিবির, তখন রক্কাটা পার্টি নামে পরিচিত ছিল, ছাত্র শিবিরের সকল শিক্ষাঙ্গনে শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড, হাসনাত কাইয়ুম ভাই আরও সুন্দর করে উনি বলতে পারবেন যে সেই দাবি উঠেছিল। ঠিক ছাত্র শিবির সবসময় বিতর্কিত কর্মকাণ্ড করে আসছে। কিছুদিন আগে আপনি যদি দেখেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সালাউদ্দিন আম্মার, মনে হয় তার নাম, ডাকসুর জিএস, কীভাবে দানবীয় কায়দায় সেই ক্লাসরুমে ঢুকে পর্যন্ত সে হামলা করেছে। তো এই যে অবস্থা, আর আজকে আমি যতদূর জানতে পেরেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা আপনি উত্থাপন করেছেন, সেখানে ছাত্রদল আয়োজিত একটি জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি একটি অনুষ্ঠান ছিল। আচ্ছা, যাই হোক, সেই অনুষ্ঠানে শিবিরের কিছু নেতাকর্মী গিয়ে উচ্ছৃঙ্খলতা বা হট্টগোল করছিল। তখন প্রবেশ করতে চাও কি উচ্ছৃঙ্খলতা হয়? দেখেন, প্রবেশ এক জিনিস আর হলো উচ্ছৃঙ্খলতা আরেক জিনিস, দুই রকম। তো এখন হলো যে আপনি যে কোনো একটা অনুষ্ঠানে যেতে পারেন, সেখানে অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষা, যখন কেউ দর্শক হোক বা শ্রোতা হোক বা বক্তা হোক, সেই অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষা বা গাম্ভীর্য রক্ষা করা সবারই দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু সেখানে যখন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই তাদের হট্টগোলকে কেন্দ্র করে আমি যতদূর জানতে পেরেছি, তারপর জিনিসটা অনেক দূর গড়িয়েছে। আমি একজন 90-এর গণ অভ্যুত্থানের একজন সক্রিয় কর্মী হিসেবে আমি শিক্ষাঙ্গনে কোনো রকম সন্ত্রাস বা এই ধরনের কর্মকাণ্ড বা অস্থিরতা আমি সমর্থন করি না। আমি প্রত্যাশা করি যে জুলাই গণ অভ্যুত্থান যে প্রত্যাশা নিয়ে তৈরি হয়েছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ এবং সহিংসতা পরিবর্তে শান্তি এবং সহাবস্থান, এবং যেখানে মানুষের গণতান্ত্রিক একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা নিয়ে যে আমাদের যে যাত্রা শুরু হয়েছে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমরা দেশের মানুষের কল্যাণে যে কাজ করছি,
সেটাই মানে যে এই সরকারটি কাজ করছে সেটা মানে সবাই সংশ্লিষ্ট সবাই এই বিষয়টি অনুভব করবেন। আর আমি প্রত্যাশা করব যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি আছেন, আইনশৃঙ্খলা বাহিনী আছেন, সবাই এর পিছনে যাদের দায় আছে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যাপারে সবাই সচেষ্ট থাকবেন। একইভাবে অন্যান্য ক্যাম্পাসেও হয়েছে, যেটি বলছিলাম যে আলিয়া মাদ্রাসায়, সেখানেও হলের সিট দখলকে কেন্দ্র করে এবং সংঘর্ষের পরে শিবির হল ছাড়তে বাধ্য হয়েছে, ছাত্রদল সেখানে দখল নিয়েছে। আমি যেটি আসলে জানতে চাইছিলাম যে ছাত্রদল কি তাদের আধিপত্য বিস্তারের জায়গাতে ফিরে যেতে চায় কিনা? না, আসলে বিএনপি বা ছাত্রদল বিএনপির একটি সহযোগী সংগঠন। আধিপত্য বিস্তারের রাজনীতিতে বিএনপি বিশ্বাসী না। বিএনপি আদর্শিক রাজনীতি করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শিক রাজনীতি করে। বেগম খালেদা জিয়া দেখেন এই সারা জীবন সংগ্রাম করেছেন, সংগ্রামের পথ বেছে নিয়েছেন, আদর্শের সাথে কখনো আপোষ করেন নাই। ঠিক তেমনি আমাদের নেতা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি আপনি প্রত্যেকটি কর্মকাণ্ড আপনি দেখবেন যে উনি প্রতিদিন এমন এক সিদ্ধান্ত নিচ্ছেন বা কর্মকাণ্ড করছেন যেন নিজেকেই প্রতিদিন ছাপিয়ে যাচ্ছেন, নিজেকেই তো একটা দৃষ্টান্ত স্থাপন করছেন। প্রধানমন্ত্রী ছাড়া আর কারো মধ্যে কি সেই ছাপটি আছে? মানে অবশ্যই অনেকের মধ্যে আছে। এমনকি দলের মহাসচিবও সেটি স্বীকার করেছেন। দেখেন, এটা হলো যে মাননীয় মহাসচিব যে বিষয়টি আক্ষেপ করে বলেছেন, দেখেন আমরা তো পরিবর্তনের প্রত্যাশা নিয়ে জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে, আমরাও কিন্তু পরিবর্তনটা ধারণ করি বা চেষ্টা করছি। কিন্তু উনি যে আক্ষেপের জায়গাটুকু বলেছেন যে অনেক জায়গায়, এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, দেখেন যে আমি যে গতিতে কাজ করতে চাচ্ছি সেই গতিটা মানে থেমে যাচ্ছে, সেই গতিটা পাচ্ছে না, কোথাও মানে বিভিন্ন জায়গায় ফেসিস্ট গুপ্ত সুপ্তরা রয়ে গেছে। ঠিক মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বলেছেন যে অনেক কিছু আমরা বদলাতে চেষ্টা করার পরেও কিন্তু অনেক কিছু বদলাচ্ছে না। অনেক জায়গায় ঘুষ রয়ে গেছে, অনেক জায়গায় দুর্নীতি রয়ে গেছে, অনেক জায়গায় সেই যে আগের যে ফেসিস্টদের দূষররা রয়ে গেছে, গুপ্ত সুপ্তরা রয়ে গেছে। আপনি দেখেন মানে কতজন মানুষ, আমরা নতুন তো এই সরকার নিয়োগ দিতে পারেন নাই, আর হলো যে আমরা একটা ভঙ্গুর মানে সব প্রশাসন রাষ্ট্রযন্ত্র পেয়েছি, এর মধ্যেই কিন্তু কাজ করতে হচ্ছে। চেষ্টা থাকা সত্ত্বেও, সরকারের আন্তরিকতা থাকা সত্ত্বেও অনেক জায়গায় আমরা সেই কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা পৌঁছতে পারছি না, গতিটা সেইভাবে হচ্ছে না। চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে কিছুটা আনার চেষ্টা করছেন। দেখেন আপনার সব জায়গায় ইমিডিয়েট রিপ্লেসমেন্ট আসলে সব কিছুতেই আসলে রাতারাতি সম্ভব না। যেরকম আপনি যদি আজকে মনে করেন যে পুলিশে একজনকে বসিয়ে দিবেন, সেটা তো তার সেই প্রশিক্ষণ লাগবে, দক্ষতা লাগবে, এরকম প্রতিটা ক্ষেত্রে। আমি আসছি একটু হাসনাত কায়ুমের কাছে জানতে চাই, যেটি বলছিলাম শুরুতেই যে আজকে গণঅভ্যুত্থানের ঠিক আগের দিন 4 আগস্ট অসহযোগের ডাক দিয়েছিল ছাত্র জনতা এবং একসাথে ছাত্রদল, ছাত্র শিবির সবাই একসাথে সেটি পালন করেছে। আজকে 26-এর 4 আগস্টে এসে ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত বোধহয় অতটা প্রকট হয়নি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় শুরু, সবগুলো ক্যাম্পাসে পাল্টাপাল্টি অবস্থান। হ্যাঁ, বন্ধুত্ব সবসময় একরকম থাকবে এমনটা না রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের বেলায়, কিন্তু এবারের যে পাল্টাপাল্টি অবস্থান সেটির কারণ কি বলে আপনি মনে করেন? আধিপত্য বিস্তার নাকি অন্য কিছু? ধন্যবাদ আপনাকে এবং আমার সমালোচককে এবং যারা শুনছেন। দেখেন, বিষয়টা আমার কাছে মনে হয়েছে এটা দুর্ভাগ্যজনক যে আমরা আজকে রাত্রে এই আলাপটা আমাদের করতে হচ্ছে কিংবা এটা দেখতে হচ্ছে আমাদেরকে। এই জিনিসগুলি দেখবো না বলেই কিংবা এই যে এত মানুষের জীবনদান, যেটা আসলে আমাদের সমালোচক বললেন যে এইগুলি যেন আর আমাদের দেখতে না হয়, আমাদের বাচ্চাদের যাতে, আমাদের ছেলে মেয়েদের যাতে আসলে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে বিষয়গুলি ঠিক করার জন্যই আসলে একটা সংস্কারের চিন্তাটা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা ক্রমশ মানে সময় যে মাত্রায় যাচ্ছে তার চাইতে দ্রুত গতিতে আসলে আমরা আমাদের পুরনো অভ্যাসের মধ্যে ফেরত যাচ্ছি। আমাদের বাচ্চু কথাটা তুলছিলেন যে আসলে ওইখান থেকে যদি আমি আসি, এই যে ছাত্রদের এই সমস্ত বিষয়গুলি শুরু, এটার একটা খারাপ জায়গা যদি ধরেন, খারাপ এক্সাম্পল হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। একটা ছাত্র সংগঠনের নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা যেই ঘটনাটা করলেন, সেইটা হচ্ছে একটা মানে এই সময়ের মধ্যে যেটা আমরা দেখতে চাই না, একদম শুরু থেকে দেখতে চাই না, এরকম একটা জিনিস আমাদের
দেখতে হইলো। এবং এই যে এটা দেখতে হইলো, এইটার ব্যাপারে কিন্তু যে বাংলাদেশে যদিও ছাত্র সংগঠনগুলিকে আমরা এমনিতে বলি, নির্বাচন কমিশনের আইনে বলি যেটা প্রত্যেকে স্বাধীন, কারোর সাথে কোনো দলের সম্পর্ক নাই, তো আমরা বাস্তবে জানি যে প্রত্যেকেরই আসলে কোথাও না কোথাও সম্পর্কিত। সেই জায়গাগুলি থেকে এইগুলি থামানোর জন্যে, এগুলি বন্ধ করার জন্যে কোনো রকমের উদ্যোগ দেখা যায় না, কিন্তু বরং এগুলি তো উৎসাহিত করা হয়েছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে এরকম একটা জায়গা যেটা বাচ্চু তুলছিলেন 90-এর দশকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম পরিবেশ পরিষদ বলে একটা জিনিস করতে বাধ্য হয়েছিল, এবং এই পরিবেশ পরিষদ আদার দেন ছাত্র শিবিরের বাইরে বাকি সকল ছাত্র সংগঠন মিলে একসাথে তাদের কাজ করতে হয়েছে। এবং এই পরিবেশ পরিষদের পরে দেখবেন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছিল যে যারা আসলে যুদ্ধাপরাধের সাথে যুক্ত, এদের সাথে সম্পর্কিত, এদেরকে আসলে শিক্ষাঙ্গনে কেউই আসলে তাদেরকে সাথে নিতে চাচ্ছিলেন না এবং নিতে পারছিলেন না। একই ধরনের মেজাজ দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আবার দুর্ভাগ্যজনকভাবে ওইখান থেকে শুরু হলো। এবং একজন ছাত্র নেতার যে আচরণ, যে ধরনের কথাবার্তা, যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, যে ভাষা এবং যেই ধরনের কর্মকাণ্ড এই অভ্যুত্থানের পর থেকে করে আসছে, ছাত্র দলের উচিত ছিল এটা শিখা যে কি কি সে করবে না। এই ছাত্র সংগঠনটাকে সামনে রেখে ছাত্র দলের থাকে না একটা শিক্ষা নেওয়া উচিত ছিল যে আমি কি কি করব না। দুর্ভাগ্য হচ্ছে যে কিন্তু এদের শিক্ষক হইতে পারছে, এদের সবাইকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ছাত্র দলকে তার অনুসারীতে রূপান্তরিত করতে পারছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটছিল তার উল্টা ভার্সনটা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে। ওইখানে লাইব্রেরির ভিতর গিয়ে পিটানো হয়েছে, এইখানে আসলে হাসপাতালের ভিতর বা ক্লিনিকের মধ্যে মাস্তানিটা হয়েছে। তার মানে কি হলো? তার মানে হলো একজন বা একটা জায়গা থেকে যদি ধরেন আপনার এটাকে অধপতিত করার চেষ্টা করা হয়, তাইলে যদি বাকিরা সতর্ক না হয় তাহলে আপনার রাতারাতি এই উদ্যোগগুলিকে এই অর্জনগুলিকে নাই করে ফেলা সম্ভব। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যে ঘটনাটা ঘটতেছে আজকে পর্যন্ত, আমি অনুরোধ করব, আমি মনে করি যে সংশ্লিষ্ট সমস্ত রাজনৈতিক দল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির খুব দ্রুত একেবারেই এটা সবচেয়ে সিরিয়াসলি হাতে নেওয়া উচিত, আর যাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এইরকম পরিস্থিতি তৈরি না হয়। শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই রকমের পরিস্থিতি আজকে আগামীকালের পরে ঘটতে থাকে, তাইলে যে সমস্ত জিনিসের বিরোধিতা করে আসলে আপনি যে ফেসিবাদকে মোকাবেলা করার জন্য করছিলেন, একেবারেই সেই ফেসিবাদ আক্ষরিকভাবে সেই ফেসিবাদ আসুক বা না আসুক, আপনি নিজে ওইটার ভেতরে ঢুকতে বাধ্য হবেন। শুরুটা এরকম ছোট জিনিস দিয়েই হয়, কিন্তু এর পরিণতি এরকম জায়গায় যায় যে আপনি শেষ পর্যন্ত গুম করেন, খুন করেন, মানুষকে আসলে দমন করেন। দমনের যে সাইকোলজি, গণতন্ত্রের সাইকোলজি, এটার বিপরীতে। আমি মনে করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় যা করছে তার যেরকম ছাত্ররা আর করবে না, এটা শেখা দরকার। রাজনৈতিক দলগুলির আসলে সিদ্ধান্ত নেওয়া দরকার যে তাদের অনুসারী ছাত্র সংগঠনগুলি কি কি করবে না, এটা আগামীকালকের মধ্যেই এটার ফয়সালা হওয়া দরকার। জি, আমি একটু এটি নিয়ে আক্তারুজ্জামান বাচ্চু আপনার একটা ওপিনিয়ন জানতে চাই। এর আগে গত সপ্তাহে সিলেট, হবিগঞ্জ সহ বিভিন্ন জায়গায় এনসিপির সমাবেশকে ঘিরে ছাত্রদল কিংবা অন্যান্য যারা রয়েছে তৃণমূলে তাদের হামলা দেখা গেছে। আবার এখন আজকে ছাত্র সংগঠনগুলো গতকাল থেকেই শুরু হয়েছে। বিএনপির কি এক্ষেত্রে কোনো বার্তা তৃণমূলে নেই কিংবা এই ছাত্র দলের প্রতি নেই যে এটি আর না করুক? আমরা দেখেছি পরপর কয়েকদিন এনসিপির উপরে হামলা হয়েছে। তার মানে কি বিএনপি এটি ছেড়ে দিয়েছে যে স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে মোকাবিলা হোক কিংবা ছাত্রদের সমস্যা ছাত্ররাই মোকাবিলা করুক, এরকম? না, বিষয়টি মোটেই এরকম না। দেখেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি অবশ্যই গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী, কিন্তু আপনি এখানে আপনার স্বাধীনতা মানে কিন্তু এরকম না যে সেটা অন্যের প্রতি অন্যকে গালাগাল বা মানুষকে গালাগালের বিনিময়ে না 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 আমি সেটা বলছি না, কিন্তু কুচ্ছা রটনা বা মানুষকে বাজে আচরণ করা। দেখেন, আমরা তো এই জুলাই, আবারও আমি আপনাকে বলি যে আমরা তো একটা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছি। আমরা তো রাজনৈতিক
পরিবর্তনের, একটি গুণগত পরিবর্তনের প্রত্যাশা কিন্তু এই দেশের জনগণ ধারণ করে। সেই স্পিরিটটাকে আমাদেরকে কিন্তু সেটা ধারণ করতে হবে। আর হলো যে এখানে যেটা হয়েছে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলি, আমি এটি অনাকাঙ্ক্ষিত বলবো, যে এই যে জুলাই যারা একটা রাজনৈতিক পরিবর্তনের কথা বলে রাজনীতিতে এসেছেন, যারা এই যে এনসিপির যারা নেতৃবৃন্দ, তা দেখবেন যে অবাক বিষয়ে লক্ষ্য করবেন যে তারা মানে পরিবর্তনের পরিবর্তে গালাগালের রাজনীতি এবং বাজে যেসব ভাষা, এটা আপনার রাজনীতিতে কেন, এখানে আমাদের হাসনাত কাইয়ুম ভাই সিনিয়র পলিটিশিয়ান, রাজনীতিতে কেন এটা কারো মানে আমার মনে হয় যে কারো বাসাবাড়িতে এই ধরনের ভাষায় কথা বলা হয় না। রাজনীতিটাকে আমরা কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, দেশটাকে কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, আমরা বলছি যে আমরা একটা পরিবর্তিত রাজনীতি করব, আমরা দেশে সংস্কার বা দেশে গুণগত পরিবর্তন করব, কিন্তু আমরা বলছি ঠিক উল্টা, করছি উল্টা। এই জিনিসটি সমর্থনযোগ্য না। আর হলো আরেকটা জিনিস আমি আপনাকে বলি, যে আপনি এটা বিএনপি দল হিসেবে বা সরকার এটা কোনো মতেই সমর্থন করে না, যে কারো সে যাই বলুক বা যাই করুক, সে যদি আমার অধিকার হরণ করে আমাকে গালমন্দও করেন, তার উপর কোনো রকম হামলা বা কোনো কিছু সমর্থন করে না। কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে, একটা জিনিস আপনি বুঝতে হবে, সব জায়গায় হয় নাই। যেরকম ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এখানে তারা অনেক মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে গালাগাল করে আসছেন, মাননীয় প্রধানমন্ত্রীকেও গালাগাল করছেন, নানান রকম বাজে মন্তব্য করেছেন, কোনো প্রতিক্রিয়া হয় নাই। কিন্তু হয়েছে কোন জায়গায়? হবিগঞ্জে জিকে গৌস সাহেবের এলাকায়। এই জিকে গৌস সাহেব কে? জিকে গৌস সাহেব তিনবার জেল থেকে উনি মেয়র নির্বাচন করে নির্বাচিত হয়েছেন। এখন ওইখানে আপনি ধরেন ঢাকা শহরে আমি আপনাকে একজন গালমন্দ করলো, কিন্তু আপনার ঘরে গিয়ে যখন গালমন্দ করবে, তখন আপনি চাইলেও দেখা গেছে যে আপনার অজান্তে দেখা যাবে যে ওইখানের মানুষের একটা রোষানল তৈরি হয়, সেটা অনেক সময় দেখা গেছে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিন্তু সরকার হিসাবে আমাদের দায়িত্ব যে কোনো জায়গায় যেন সেগুলো না হয়, আমরা সেই ব্যাপারে সরকার এয়ারপোর্ট থেকে যখন হবিগঞ্জে এই ঘটনাটি ঘটলো, এয়ারপোর্ট থেকে কিন্তু সরকার সচেষ্ট রয়েছে, এবং পরবর্তীতে কিন্তু আপনি দেখবেন যে আর সেইভাবে কিন্তু কোথাও সেই হয় না। আপনার ওই তো হবিগঞ্জ এবং সিলেট, এরপরে কিন্তু আর সেটির পুনরাবৃত্তিটা সেভাবে হয় নাই। তবে আমি প্রত্যাশা করব যে আসলে বর্তমান যে যারা নিজেদেরকে যারা দাবি করেন, তাদের কথাবার্তা এবং আচরণে অবশ্যই শালীন এবং গুণগত একটা মান বজায় রেখে ওনারা রাজনীতি করবেন। আমরা প্রত্যাশা করি তারা আগামীর ভবিষ্যৎ, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কিন্তু তারা যে রাজনীতি এই প্রজন্মকে বা যে ধরনের অশালীন ভাষা ব্যবহার করছেন, এটা মনে হয় যে মোটেই কাম্য না। সেটি নিশ্চয়ই কারোর জন্য আসলে কাম্য না। হাসনাত কাইয়ুম ভাই, একটু আপনার কাছে জানতে চাই, যেই দাবিগুলো নিয়ে জুলাই আন্দোলন হলো, আজকে 2 বছর পার হওয়ার পরে রাজনৈতিকভাবে রাজনৈতিক দল বা ব্যক্তিদের মধ্যে আসলে কতটা পরিবর্তন হয়েছে? আবারও ওই দুর্ভাগ্যজনক শব্দটাই বলতে হয়। একদম পরিবর্তন হয় না এটা বলবো না, কিন্তু থাকে না যে আসলে আপনি কত মূল্য দিয়ে কি পাইলেন। 71-এর পরে এত বড় মূল্য এর আগে আর কখনো বাংলাদেশ পরিশোধ করে নাই। তো সেইখান থেকে যদি প্রাপ্তি দেখেন, তাহলে ওই যে বাচ্চু ভাই বলতেছিলেন যে আসলে রাজনীতিতে কি পাইছি, রাজনীতিতে দৃশ্যমান রাজনৈতিক সংস্কৃতির, রাজনীতির ভাষার একটা অবনমন পাইছি। আমি এটাকে পজিটিভলি পড়তে চাই। আমি মনে করতে চাই যে এটা রাগ প্রকাশেরই একটা ধরন, ধরে নেই। কিন্তু রাগ প্রকাশের ধরনের মধ্যেও তো আমি চাই যে আসলে এটা একই সাথে রাগকে প্রকাশ করবে, আবার একই সাথে আমার রুচিকেও প্রকাশ করবে। সেটা হইলেই আমি নতুন দিনের রাজনীতি বা আগামীর রাজনীতিটা, নতুন বন্দোবস্তটা আসলে আমার কাছে দৃশ্যমান হবে, যে পথে আমরা হাঁটতে চাই। রাজনৈতিক দলগুলির বেলায় দেখেন, দৃশ্যত মনে হচ্ছে যে আমরা আমাদের মধ্যে ওই রকম কোনো যোগাযোগটা আছে, কথাবার্তা বলতে পারতেছি, পাশাপাশি বসতে পারতেছি, এগুলি উন্নতি হয়েছে। কিন্তু যার যার জায়গায় ছাড় দেওয়ার ব্যাপারটা যদি দেখেন, দেখবেন যে একদমই নিজের ইগো, নিজের একটা দলের স্বার্থ কিংবা ব্যক্তির স্বার্থ, এগুলি কোনো জায়গার মধ্যে 1 ইঞ্চি পরিমাণ আসলে ছাড় দেওয়ার মানসিকতা নাই।
আইন কানুন পরিবর্তনের ক্ষেত্রে, ধরেন সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে আপনি একটা কথা বলবেন, আজকে ধরেন আজকে রাত্রে আপনার এখানে বসে ধরেন বিএনপিকে আমার সমালোচনা করতে হবে, এইটা হচ্ছে কোনোভাবেই আমার জন্য, আমি তো তার সাথে রাস্তায় ছিলাম, তো যুগপৎ আমি তো যুগপথে ছিলাম, আমি তো গুলিবিদ্ধ হয়েছি, আমি তো মার খেয়েছি। আজকে তো আমার বিএনপিকে কথা বলার কথা না, কিন্তু আজকে বলতে হচ্ছে যে বিএনপি এমন একটা দল, তার সবচেয়ে বেশি মানুষ গুম হয়েছে, তার নিজের মানুষ। আমার দল তো ছোট, আমার তো একজন গুম হয়েছে, আমি তারা ধরেন পাইছি, ফেরত পাইছি। বিএনপির তো এরকম বহু মানুষ আছে যাকে আজকে পর্যন্ত পায় না, এবং আছে কি নাই এইটাও আসলে পায় নাই। সেই দল ক্ষমতায়, এটা সংবিধানের সাথে সম্পর্কিত কোনো বিষয় না। একটা গুম কমিশন ধরেন একটা আইন করা হয়েছিল, যখন করা হয়েছে অধ্যাদেশ, আমরা বিএনপি সবাই মিলে আসলে ঐকমত্য কমিশনের মধ্যে পাশাপাশি আছে। আমাদের কারো কাছে মনে হয় না যে আইনটা এটা বাতিল করা দরকার, কিংবা এটার মধ্যে একটা খারাপ জিনিস আছে। বিএনপি নির্বাচিত হয়ে আসার পরে তার কি দায়িত্ব হয়েছে এই আইনটা পরিবর্তন করে এমন একটা বিধি তৈরি করা যে আমাকে যে গুম করবে আমার তদন্ত আবার সেই করবে। এই যে জায়গার মধ্যে গেছে, তাহলে রাজনীতি কোথায় গেল? ওনার সাথে আমার একটা রক্তাক্ত বন্ধন তৈরি হয়েছে, কিন্তু আমি তো ওনাকে আসলে গণতান্ত্রিক জায়গায় পাচ্ছি না। যে জায়গার মধ্যে আমার পাওয়ার কথা, যেখানে আমি আশা করি, সেখানে তো আমি পাচ্ছি না। সেখান থেকে তো আমি দেখছি প্রতিনিয়ত বিএনপি আসলে তার অন্য জায়গায় চলে যাচ্ছে, যেখানে অন্যরা ছিল। জি, আমরা এই আলোচনা আবারও ফিরবো, সংস্কার নিয়ে আলোচনা করতে চাই, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা, আলোচনায় ফিরবো। তার আগে স্বাগত জানাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এমপি, পাবনা 1 আসন। আপনাকে আলোচনায় স্বাগত। আমরা আলোচনা করছিলাম শুরুতে বিশেষ করে যেই ক্যাম্পাসগুলো উত্তপ্ত সেটি নিয়ে। এর মধ্যে বেশ কয়েকটি ক্যাম্পাসেই ছাত্রদল এবং শিবিরের মধ্যে আজকে দিনভর সংঘর্ষ হয়েছে, রাতেও রাজশাহীতে আবার আমরা খবর শুনতে পাচ্ছি। একটু নাজিবুর রহমান মোমেন, একটু আপনার কাছেই জানতে চাই সে বিষয়ে। যেটি বলছিলাম যে এক একটা ক্যাম্পাসে এক এক রকম কারণ, কিন্তু আলিয়া মাদ্রাসার কথা যদি বলি, হলের সিট নিয়ে আলিয়া মাদ্রাসায় ছাত্রদল শিবিরের সংঘর্ষ। মাদ্রাসার 3য় বর্ষের শিক্ষার্থী ও আবাসিক হলের এক ছাত্র জানান, দীর্ঘদিন ধরেই এই হল শিবিরের দখলে ছিল, যা নিয়ে মাদ্রাসা ছাত্রদলের মধ্যে ক্ষোভ ছিল। অন্যান্য দলের বিরুদ্ধে তো এই হল দখলের একটা অভিযোগ আগে থেকেই আছে, শিবিরও হল দখল করে রাখে নাকি? না, দেখেন, এটা একটা সারা বাংলাদেশে যেটা হচ্ছে, এটা একটা পার্ট অফ প্ল্যান। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। আপনি আলিয়া মাদ্রাসার ঘটনাটাকে সেই রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে জগন্নাথ, এগুলো থেকে আলাদা করতে পারেন না। আমরা দেখছি গত কয়েকদিন ধরেই গ্যাস সংকটে ভুগছে দেশ, ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনগণ ফুঁসে উঠছে। বিদ্যুৎ বিল নিয়ে, ভূতরে বিদ্যুৎ বিল নিয়ে 2 গুণ 3 গুণ বেশি বিদ্যুৎ বিল নিয়ে কথা হচ্ছে। এরপরে আপনার জুলাই সনদ, অনেক কিছু নিয়ে জনগণ যখন ক্ষোভে ফুঁসছে, তখন এই বিষয়গুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সারা দেশেই আমরা দেখছি পরিকল্পনার অংশ হিসাবে ছাত্র দলকে মাঠে নামানো হয়েছে। এটা আসলে করে জনগণের সাথে যেভাবে জুলাই সনদ নিয়ে প্রতারণা করা হচ্ছে, গণবিরোধী ভূমিকায় যেভাবে জ্বালানি মন্ত্রণালয় কালকে যে একটা বিবৃতি ইস্যু করলো, ফ্যাসিবাদী কায়দায় তারা বলছে এটার বিরুদ্ধে প্রতিবাদ করলে, প্রচারণা ছড়ালে এটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসলে এটা ভালো লক্ষণ না। এভাবে যদি জুলাইয়ের বিপ্লবের 2য় বর্ষে এসেই আমরা এভাবে মজলুম যদি জালেম হয়ে ওঠে, তাহলে এটা আসলে দেশের জন্য ভালো কোনো কিছু বয়ে নিয়ে আসবে বলে মনে করি না। আপনি বলছেন যে সরকারের ব্যর্থতা ঢাকার জন্য এই ঘটনাগুলো জি, অবশ্যই। আপনি দেখেন, গত কয়েকদিন ধরে আমরা বলছি ভূতুরে বিল নিয়ে, আমি গতকালকেও বলেছি। তার মানে কি হলগুলো শিবিরের দখলে ছিল না? না, এখানে তো দখলের কোনো প্রশ্নই আসে না। আমাদের নিজেদের, আমাদের শিক্ষার্থীরাই বলছে। শিক্ষার্থী তো, আপনি শিক্ষার্থী কোন শিক্ষার্থী বলছেন? ছাত্রদলের কথা বলেছেন আপনি। না, ছাত্রদল একা অজুহাতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করেছে, সেখানে কি সিটের সমস্যা ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে হয়েছে, মেডিকেলে হয়েছে আজকে, তারপরে ইয়েতে জাহাঙ্গীরনগরে হয়েছে। প্রত্যেক জায়গায় এক এক জায়গায় এক এক এক্সকিউজ তারা দিচ্ছে। এগুলো প্রত্যেকটা একই দিনে কেন এতগুলো ঘটনা ঘটবে? আপনি যদি ঢাকা আলিয়া মাদ্রাসার ঘটনা আজকে আলাদাভাবে হতো, আমি নিশ্চিত করে বলতে পারতাম যে সেটা নিয়ে আপনারা তদন্ত করেন, তদন্ত করে দেখেন। অধ্যক্ষের মাথা ফাটানো হয়েছে, সেখানে অধ্যক্ষ কি শিবির করে নাকি সেখানে? এটা আপনার গোটাটাই গ্যাসের ইস্যু, বিদ্যুতের ইস্যু এবং গার্মেন্টস শ্রমিকদের যে অসন্তোষ আমরা লক্ষ্য করছি। গার্মেন্টসগুলো যদি বন্ধ হয়ে যায়,
এখন বাংলাদেশের অর্থনীতির কি হবে, এত গার্মেন্টস শ্রমিকের ভাগ্যে কি নেমে আসবে, অনেক ইস্যু আছে। এগুলোকে ডাইভার্ট করার একটা মানে দুর্বল প্রচেষ্টা বলবো। স্ক্রিপ্টটা খুব দুর্বলভাবে লেখা, এবং পাশাপাশি জুলাইয়ের 5ই আগস্ট আগামীকালকে গোটা জাতির যেই প্রত্যাশা জুলাইয়ের সনদ বাস্তবায়ন, সেটা নিয়েও যেভাবে তালবাহানা চলছে, সকল কিছুকে ডাইভার্ট করার জন্য এই পুরানো যে বন্দোবস্তের রাজনীতি সেটাই আমরা একটা ডেমনস্ট্রেশন দেখলাম। এইভাবে করে আসলে জনগণকে ধোঁকা দেওয়া যাবে না, জনগণের অধিকার জনগণই বুঝে নেবে। বেগম রোকেয়া ছাত্রদল অন্য কারণ বলছে, যদিও শিবির আমি তো আপনাকে বললাম যে এক এক জায়গায় এক এক কারণ একই দিনে, এটা কি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে আপনার কাছে? সেটি অবশ্য ছাত্রদল বা শিবির বলতে পারবে, আমরা কিভাবে আমাদের কারোর কাছে জনগণের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। ছাত্রদল বলছে বেগম রোকেয়া যে যারা বিচারিক হত্যার কথা বলে শিবির যুদ্ধাপরাধে অভিযুক্ত কয়েকজন নেতার সাথে খালেদা জিয়ার ছবি রেখেছেন, যে কারণে তারা ছাত্রদল আপত্তি। যাদের কথা বলছেন তারা তো খালেদা জিয়ার মধ্যে সবাই ছিলেন। খালেদা জিয়ার জীবদ্দশায় তিনি একই টেবিলে যদি বসতে পারেন ওনাদের সাথে, ওনাদের ছবির সাথে খালেদা জিয়ার ছবি কেন থাকতে পারবে না? আপনিই বলেন, এটা একটা খোলা যুক্তি হলো না? খালেদা জিয়া যাদেরকে সম্মান করতেন তাদেরকে জুতা মারছেন, খালেদা জিয়ার সাথে তাদের ছবি দেওয়ার কারণে আপনারা আজকে এভাবে একটা সিন ক্রিয়েট করলেন। এক এক জায়গায় এক এক বললাম তো যে আসল ইস্যু তো কিছুই না, আসল ইস্যু নিজেদের ব্যর্থতা ঢাকতে এই রাজনৈতিক সংঘাতের পথ বেছে নিয়েছে। জি, একটু সেটি নিয়ে আখতারুজ্জামান বাচ্চু ভাই আপনার কাছ থেকে জানতে চাই, আসলে কি এই যে সংস্কার যেটি নিয়ে আজকে একটা বৈঠকও শুরু হলো, সাংবিধানিক সংস্কার সহ পাশাপাশি দেশের এখনকার সামগ্রিক সমস্যা, সেটি ঢাকতেই কি বিএনপির এই উদ্যোগ কিনা? দেখেন, মানে এই জিনিসটা আমি বিনয়ের সহিত মাননীয় সংসদ সদস্যদের সাথে দ্বিমত পোষণ করছি যে দেখেন, দ্বিমত থাকতেই পারে, কিন্তু মানে বিরোধিতার খাতিরে বিরোধিতা বা যে কোনো কিছুর অবতারণা করা, সেটা মনে হয় আসলে এখন এই পুরনো কালচারটা মনে হয় বাংলাদেশে বদলানো উচিত। আপনি গঠনমূলক সমালোচনা করবেন, যে কোনো ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে, বিরোধী দলের নেতা হিসেবে, এটা তো দেশে আমরা প্রত্যাশা করি। কিন্তু ঢালাওভাবে যে একটা মানে দোষারোপ করা, এটা মনে হয় কাঙ্ক্ষিত না। দেখেন, বিদ্যুতের ব্যাপারে উনি যেটা বললেন, বিদ্যুতের যে 72 বিল বা যেটা উনি বলতে চাচ্ছেন, দেখেন ইতিমধ্যে কিন্তু এই বিষয়টি অ্যাড্রেস করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা 16999, তারপর বিপিডিবি 16200, এরকমভাবে বিভিন্ন আরইবি, তারপর পল্লী বিদ্যুৎ, এগুলো কিন্তু তারা কিন্তু বলেছে যে হটলাইন চালু করেছে। কারো যদি ভুতুরে বিল আসে তাহলে সেখানে জানানোর কথা বলেছে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। তারপর মাননীয় তথ্য উপদেষ্টা সংবাদ সম্মেলন করে বলেছেন যে বিদ্যুতের বিলের ব্যাপারে যদি কারো কোনো আপত্তি থাকে, ওনার কাছাকাছি যে আছে সেখানে অভিযোগ জমা দিতে সরকার সেগুলির ব্যাপারে ব্যবস্থা নেবে। আর গ্যাসের বিষয়টি উনি যেটা বললেন, সেটি ব্যবস্থা নিবে, কিন্তু যদি এরপরও কেউ কথা বলে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারে। বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে সেটিই ছিল। না, সেটি মনে হয় পূর্ণাঙ্গ, মানে এটা এখানে একটু ভুল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, ভুল। আমি আপনাকে বলি, সেখানে যেটা আছে, কেউ যদি মিথ্যা মানে অকারণ কোনো যদি মানে দেয়, মানে যেটা ঘটে নাই, ধরেন আপনি যেটা বলেছে, যদি কেউ মিথ্যা তথ্য দেয়, সেইখানে তার মিথ্যা তথ্য দিলে তার ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু আপনার যদি মানে এই যে কারণে অকারণে দোষারোপ করা, কারণে অকারণে মানে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো, ভুল নেগেটিভ এমন ছিল যে মধ্যে সরকার ব্যবস্থা নিয়েছে, এরপরও যদি কেউ এই অভিযোগগুলো চক্রান্তর হিসেবে করে, চক্রান্ত আর হলো বাস্তবতা, দুটো তো দুই জিনিস। এখন ধরেন ডালা অভিযোগ করা মানেই কি চক্রান্ত? না, অফকোর্স নট। চক্রান্ত কোনটা? চক্রান্ত হলো যেটা মিথ্যা, যেটা আপনি মানে আদৌ ঘটে নাই, যেটা আপনি মানে প্রচার করছেন, অপপ্রচার, সেটা হলো চক্রান্ত। যে সরকারের বিরুদ্ধে মানে আপনি ধরেন ভুল তথ্য দিচ্ছেন, বা এই কাজটি আদৌ ঘটে নাই কিন্তু সেটি অপপ্রচার করা হচ্ছে। এইটার ক্ষেত্রে তো বট বাহিনী, আমরা সবাই দেশের মানুষ জানে যে এই দেশের নির্বাচনের আগে কিন্তু একটি দল কিন্তু ক্ষমতায় চলে গিয়েছিল। এই বট বাহিনীর মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই মনে হতো যে ক্ষমতায় তো অমুক দল চলে গিয়েছে, এবং ওনারা আপডেট করে আবার পরিবর্তনও করেছে। হ্যাঁ, তো ওনারা কিন্তু মনে করেছিল যে ক্ষমতায় চলে গেছে, কিন্তু জনগণ কিন্তু তাদের রায়ের মাধ্যমে আবার সেটা কিন্তু ওনাদের ক্ষমতা, যে ওনারা যে ক্ষমতা যাননি সেটা কিন্তু আবার জনগণ দেখেছে। সুতরাং বিএনপি জনগণের দল, জনগণের সরকার। এই সরকারের দায়িত্ব হলো যে জায়গায় হতে পারে যে কেউ ভুল ত্রুটি হতে পারে, বিদ্যুতের ক্ষেত্রে যদি হয়, এটা একটি সেবা খাত, অবশ্যই সেখানে অ্যাড্রেস করা হবে।
আরেকটি জিনিস উনি আরেকটি প্রশ্নের মনে হয় অবতারণা করেছেন, যেটি হলো যে গ্যাসের সংকট। দেখেন, গ্যাসের সংকট তো এই সরকার 5 মাস দায়িত্ব নিল, 5 মাসে তো গ্যাসের সংকট তৈরি হয় নাই। সংকটটা তো দীর্ঘ আগের উত্তরাধিকার সূত্রে আমাদের কাঁধে অনেকগুলো সংকটের বোঝা আমাদের কাঁধে চেপেছে। এই আমাদের ভিতরে গ্যাসের কোনো অনুসন্ধান করা হয় নাই, এই আমদানি নির্ভর ছিল, দেশের টাকা বিদেশে পাচার করার জন্য এই কাজগুলি করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু অভ্যন্তরীণ গ্যাস সংগ্রহের ব্যাপারে ইনিশিয়েটিভ নিয়েছে, সরকার কিন্তু কাজ করছে। এখন এই 5 মাসের বা 6 মাসের মধ্যে কিন্তু এই আমূল পরিবর্তন বা যে একেবারে দেশ মানে সিঙ্গাপুর বা আমেরিকা বানানো, এটা কিন্তু আসলে পসিবল না। কিন্তু আপনি লক্ষ্য করবেন এই 5 মাসেই এই বা 6 মাসের মধ্যে এই সরকার যতগুলো পরিবর্তনের ইনিশিয়েটিভ নিয়েছে, যে পরিবর্তনটা শুরু হয়েছে, দেশের মানুষ কিন্তু আশান্বিত হয়েছে। এবং আমরা ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আগামী 1-2 বছরের মধ্যে বাংলাদেশ বদলে যাবে। যে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে মানুষ, এই জনগণ এই সরকারকে ভোট দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা সেই পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। তার আগে হাসনাত কাইয়ুম ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি নিয়ে কথা উঠছিল যে আজকে সংবিধান সংস্কারের যে বিশেষ কমিটি, তাদের একটি বৈঠক ছিল এবং বৈঠক শেষে বলা হয়েছে সংবিধান সংশোধনে অংশীজনের মতামত নেবে কমিটি এবং মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সংশোধনী তারা আনতে চায়। তবে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে কবে নাগাদ এই কমিটি রিপোর্টটি দেবে, সেটি নিয়ে কোনো দিনক্ষণ বলেননি। আপনি কিভাবে দেখেন এই কমিটি এবং সংবিধান সংস্কারের ভবিষ্যৎ? এইটা হচ্ছে আসলে একেবারেই বিএনপির জায়গা থেকে যেটা করলো, এটা বিএনপি করতে পারে না। বিএনপি যদি নিজেকে গণতান্ত্রিক দল মনে করে, গণতান্ত্রিক দল হিসেবে দাবি করে, তাহলে তার আসলে এই অধিকার নাই যে আপনি জনগণের সামনে গেলেন, জনগণের কাছে একটা বিষয় আপনি ভোট চাইলেন, তারা ভোট দিল এবং অন্যরাও দিল, দিয়ে আপনাকে বলল যে আপনি এই সংস্কার পরিষদ হিসেবে এই দায়িত্বগুলি পালন করবেন। আপনি নির্বাচিত হয়ে এসে একটা, যেটাই আপনি সংসদ সদস্য হলেন, এটাকে বললেন যে এটা ঠিক আছে, আমি যে সরকার হিসেবে দায়িত্ব নিলাম, আর বাড়তি যে দায়িত্বটা কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্বটা আপনাকে দিল, আপনি বললেন যে এটা অবৈধ, এটা আমরা করব না। এইটা একটা গণতান্ত্রিক দল হিসাবে আপনি করতে পারেন না। এটা আজকে ওনারা গায়ের জোরে এটা করতেছে, এরকম কাজ হাসিনা করছে, কিন্তু এটার ফলাফল যেটা হয়, এটা ওনাদের দলের জন্য ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না, ভবিষ্যৎ গণতান্ত্রিক চর্চার জন্য ভালো হবে না। মানুষ তাইলে আপনাকে কিসে বিশ্বাস করবে? একটা রাজনৈতিক দলের সাথে নাগরিকের সম্পর্ক কি? অঙ্গীকার, আমি ওয়াদা করতেছি, আমি ম্যানিফেস্টো দিচ্ছি, আমি আপনার এটার পক্ষে দাঁড়াচ্ছি। তো সেইটা করে আপনি নির্বাচিত হওয়ার পরে আপনি বললেন যে না, আমি তো মনে করছিলাম যে এরকম আমাকে এটা না হইলেই হবে, সে ভয়ে আমি বলছি। এই এক্সকিউজ যদি নেয়ার পদ্ধতি রাজনীতির মধ্যে আসলে চালু হয়, তাহলে আপনি কোনো জিনিসই আর কখনো আপনি পালন করবেন এটা মানুষ বিশ্বাস করার কোনো জায়গা থাকবে না। আর এটা গণতান্ত্রিক চর্চার অংশ না। এটা প্রথমত বিএনপিকে আমি বলবো, এখনও বলবো, আজকেও বলবো যে এই জায়গাটা থেকে তার সরে আসা দরকার। ওনারা বলছেন অংশীজনদের সাথে কথা বলবে, অংশীজনদের সাথে আর কথা বলার দরকার নেই। অংশীজনরা আগে কথা বলছে, জনগণের সাথে যত মাত্রায় কথা বলা দরকার ছিল সেটা হয় নাই, কিন্তু যদ্দুর মাত্রায় কথা হয়েছিল এবং যদ্দুর মাত্রার মধ্যে ওনারা নিজের ঐক্যমতের মধ্যে আসছিলেন, ততদূর করার জন্যে ওনারা ভোট নিচ্ছেন এবং মানুষ তাদেরকে আসলে ম্যান্ডেট দিয়ে এই দায়িত্ব অর্পণ করছে। সেইটা সংস্কার করার জন্য, সংশোধন করার জন্য না। এর আগে 17 বার সংশোধন হয়েছে। সংশোধনই যদি চাইতো, এটা হাসিনাও তো এরকম কমিটি করছিল। পঞ্চদশ সংশোধনীর যখন আসলে যেটাতে ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো, সেটা নিয়ে এরকম আলোচনা হয়েছিল। সরকার তো বলছে যে জুলাই সনদের আলোকেই করবে এবং সংস্কার তো সংশোধনের মাধ্যমেই করতে হবে, এছাড়া সংশোধনীর মাধ্যমে তো কোনো সংস্কার হয় না। সংস্কার যদি হইতো তাহলে বিএনপির তো তখন এটা বলার দরকার ছিল যে আমরা আসলে সংশোধনী আনব, আমরা এই করব, করে আমরা আসলে সংবিধান সংশোধন করব। এটা এক। দুই হচ্ছে আপনি জাতীয় সনদ যেটা করলেন, সেখানে আপনার নোট অফ ডিসেন্ট আছে, এটা মানলাম। আপনি নোট অফ ডিসেন্টের পরে আপনি যখন আসলে এই গণভোট আদেশ হচ্ছে, আপনার যখন গণভোটের প্রশ্ন সেট হচ্ছে,
তখন আপনি তো বলবেন যে এইটা আসলে এই প্রশ্নগুলি এইগুলি আমরা মানব না, আমরা ওইখানে থাকব, তাইলে আমরা এটাতে না ভোট দেব, অথবা আমরা এই প্রশ্নগুলো মানব না। আপনি যখন এটাকে, আমার উকালতি করি তো, আমাদের একটা ভাষা আছে, এটাকে বলে হুয়েভার এখন অ্যাকুইসেন্স। আপনি আমার একটা কাজকে স্বীকার করে নিলেন, নেয়ার পরে আপনি আসলে আরেকবার বলতে পারবেন না যে এটা আমি করব না। তা আপনি এই গণভোটকে মানলেন, গণভোটের পক্ষে দাঁড়াইলেন, তার মানে কি হলো, আপনি যে আগে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, সেই নোট অফ ডিসেন্ট সম্পর্কে গণভোটে কি বলা হলো, 3টা জায়গাকে আপনার বলে দেওয়া হলো যে এই 3টা জিনিসে, বাকিগুলো 3টা জিনিস হচ্ছে আপনার গণভোটে সিদ্ধান্ত হবে, আর বাকিগুলি আপনার নোট অফ ডিসেন্ট যা ছিল তাই থাকবে। এইটা সালাউদ্দিন সাহেব পরে বুঝে নাই, বিএনপির অন্য লোকজন বুঝে নাই, এটা পরে চেয়ারম্যান সাহেব বুঝেন নাই, সবাই তো বুঝেই তো এটাতে হ্যাঁ বলছে। তার মানে আপনি তো তখন মেনে নিছেন যে 3টে জনগণের ভোটে সেটেল হবে, আর বাকি 33টার মধ্যে বাকিগুলিতে আমি আসলে নোট অফ ডিসেন্ট আমার থাকবে, এটা মেনেই নিচ্ছেন আপনি। তারপর একটা এক্সকিউজ দিচ্ছেন এসে যে আমরা মনে করছি নির্বাচনটা হবে না। ফাইন, নির্বাচনটা হবে না মনে করি, এটাতে আপনি এই 3টাতেও রাজি হয়েছেন। যদি হয়ে থাকেন তাইলে নির্বাচনের পরে আপনি কি হয়েছেন, নির্বাচনের পরে তো জি। আপনার আর কোনো আশঙ্কা নাই, আপনি 2/3 মেজরিটি, আপনি সংস্কার পরিষদ করলে আপনি সংস্কার পরিষদের সর্বোচ্চ ক্ষমতা আপনার। সংস্কার পরিষদের পদ্ধতি কি হবে, রুলস অফ মানে প্রসিডিউরটা আপনি ঠিক করবেন। আপনি এটাকে অস্বীকার করতেছেন কেন, গণভোটকে অস্বীকার করা? এটা হচ্ছে আপনার নিজের দলের জন্যে, মানে শেখ মুজিবের জীবনে যেরকম বাকশাল একটা ভয়াবহ জীবন হয়ে রয়েছে, কলঙ্ক হয়ে রয়েছে, বিএনপির জন্য যদি এটা থেকে তার সরে আসে কারো পরামর্শে, বিএনপি এটা বাকশালের চাইতে বড় কলঙ্কিত অধ্যায়ের মধ্যে, তাকে সারা জীবন এটার জন্য মূল্য দিতে হবে, এবং মানুষ এটার জন্য তাদেরকে আসলে সারা জীবন দায়ী করবে, এবং এখানে অন্যরকম পরিস্থিতিরও তৈরি হইতে পারে, দেশ একটা বিপর্যয়ের দিকেও যাইতে পারে। সেটা করা তাদের উচিত হবে না সরকারি থেকে। জি, আমরা আলোচনা আবারও ফিরবো, তার আগে একটি বিরতি নিয়ে আসি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। ব্যারিস্টার নাজিবুর রহমান, একটু আপনার কাছে জানতে চাই, যেটি আজকে সংবিধানের সংশোধনের যে বিশেষ কমিটি, তারা আশা করছেন যে বিরোধী দল একটা সময় নাম দেবে, এখন পর্যন্ত নাম না দিলেও, এবং যদি শেষ পর্যন্ত নাম না দেয়, সদস্য হিসেবে তাদের মতামত নেবে। বিরোধী দল কিভাবে দেখছে? দেখেন, আমরা তো বলেছি যে আমরা সংস্কার পরিষদের শপথবদ্ধ সদস্য। সেক্ষেত্রে সংস্কার পরিষদকে পাশ কাটিয়ে যে এই গণরায়কে এখানে যে পাশ কাটানোর একটা পায়তারা শুরু হয়েছে, এটার অংশ হিসাবে আমরা পার্টিসিপেট করতে প্রস্তুত নই। এখানে দেখেন, ওনারা বলছেন যে, প্রথমে ওনারা বললেন যেহেতু সংস্কার পরিষদের বিষয়টা সংবিধানে নেই, আমরা সংসদেই এই সংস্কারটা করব। এখন ওনারা বলছেন সংস্কারের বিষয়টাই তো ইয়েতে নেই, সংবিধানে নেই, সুতরাং আগে এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করতে হবে, অংশীজনের সাথে পরামর্শ করতে হবে, তারপরে যা কিছু করার করতে হবে। তাহলে আমরা জাতীয় ঐক্যমত্য পরিষদ, তার আগে সংস্কারের জন্য বিভিন্ন যে কমিটিগুলো হলো, এখানে আমি সরি টু এক্সপ্রেস ইন দ্যাট ওয়ে, এটা কি তাহলে ঘোড়ার ঘাস কাটছে পলিটিশিয়ানরা এতদিন? আপনার জাতীয় ঐক্যমত্য হয়েছে, জুলাই সনদে স্বাক্ষর হয়েছে, তারপরে আবার নতুন করে আলোচনার দ্বার উন্মোচন করা, প্রসিডিউরাল যেই বাহানা দিয়ে যে এই পদ্ধতিতে করবো না ওই পদ্ধতিতে করবো, এই পদ্ধতিতে হবে না ওই পদ্ধতিতে হবে, গোটা জনরায়কে আপনার আন্ডারমাইন করা। এখন শুনছি ওনারা নতুন করে আলোচনা করে নতুন করে বিষয়গুলোকে উত্থাপন করবেন, কোনটা বাস্তবসম্মতভাবে বাস্তবায়ন করা যাবে, কোনটা যাবে না, এটা আবার নতুন করে ওনারা বিলের মধ্যে আনবেন। তাহলে আমরা যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছি সেগুলোর কী হবে? যে বিষয়ে জনগণ তাদের সুস্পষ্ট রায় ব্যক্ত করেছে, বিএনপির সরকার চালানোর ম্যান্ডেট যদি হয় 51% ভোটের ভিত্তিতে, আপনার এই জুলাই সনদের বিষয়ে 70%-এর কাছাকাছি লোক মতামত দিয়েছে, আপনি 50% ভোটের মালিক হয়ে 70% ভোটকে অগ্রাহ্য করছেন, এটা তো আপনার পক্ষে, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, এটা আপনাদের পক্ষে শোভনীয় না। আপনাকে এই জন্য আমরা এই যে একটা ফ্লট প্রসেসে ওনারা যাচ্ছেন, গোটা বিষয়টাকে ওনারা যেভাবে গতানুগতিক রাজনৈতিক ধারার মারপ্যাচে ফেলে, রাজনীতির মারপ্যাচে ফেলে এটাকে ডিলে করতে চাচ্ছেন, তালবাহানা করছেন, এটার পার্ট আমরা হতে চাই না। এই জন্য আমরা এই সংশোধন কমিটিতে নাম দিয়েই নেই, এবং কী জন্য দেই নেই, কেন দেই নেই, আমরা সুস্পষ্টভাবে বলেছি। এখানে দেখেন, আপনার সংবিধান সংস্কারের যে বিষয়টা আমরা বলেছি, সুস্পষ্টভাবে বলেছি। হাসনাত ভাই বললেন
যে সংবিধানের কিন্তু অনেকগুলো সংশোধন হয়েছে, 17টা সংশোধন হয়েছে। এই সংশোধনীগুলার কিন্তু অধিকাংশই কোর্টে যায় টেকেনি। 8ম সংশোধনী বলেন, 5ম সংশোধনী বলেন, 13তম সংশোধনী বলেন। 13তম সংশোধনী তো বাতিল করলো, এটা আবার এই রায়ের মাধ্যমে রিস্টোর করা হলো। 15দশ সংশোধনী বলেন, এইগুলা কিন্তু টেকে নেই। কেন টেকে নেই? সে কারণে আপনারা কারণ এগুলা যে পদ্ধতিতে করা হয়েছিল, সংবিধানের মৌলিক যেখানে আপনার মৌলিক কাঠামোতে বেসিক ফিচারে যেখানে আপনার এই পরিবর্তন হয়, সেখানে আপনি মেয়ার এই অ্যামেন্ডমেন্ট দিয়ে এটাকে আপনি করতে পারেন না। এর জন্য আপনার সংশোধন দরকার, সংস্কার দরকার। এই সংস্কারের জন্য আপনার সংস্কার পরিষদের মাধ্যমে আপনাকে করতে হবে। এই পদ্ধতি আপনি অবলম্বন করছেন না, যার কারণে আপনি যদি যে এই সংশোধন কমিটি করেছেন, এটাতে ধরে নিলাম ওনাদের কথা, ওনারা সত্য কথা বলছেন যে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এখনও পর্যন্ত কিন্তু অক্ষরে অক্ষরে কিছুই ওনারা বাস্তবায়ন করেননি। এটা যদি করেন তাহলে দেখা যাবে যে পরবর্তীতে আমাদের ভবিষ্যৎ জেনারেশন তারা একটা বিপদের মুখে পড়বে। দেখেন 5ম সংশোধনী কিন্তু খুব সুন্দর একটা সংশোধনী ছিল, এর মধ্যে গণতন্ত্রের রিস্টোরেশন হয়েছিল, কিন্তু এটাকে কিন্তু একটা পর্যায়ে এসে বাতিল ঘোষণা করা হয়েছে, অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। আমাদের দেশের গোটা রাজনৈতিক সিস্টেমটা কিন্তু বিপদে পড়ে গিয়েছিল। আমরা আবার সেরকম একই ধরনের বিপদে পড়তে চান না। আখতারুজ্জামান বাচ্চু ভাই, আপনার কাছে জানতে চাই, দীর্ঘ প্রায় 18-19 মাস আলোচনার পর, গণভোটের পর আবার অংশীজনের সাথে আলোচনা, সেটা কি আসলে এই সংস্কারের প্রক্রিয়াটাকে একটু ডিলে করার ইচ্ছে নাকি? না, বিষয়টি মোটেই সেরকম না। দেখেন, দীর্ঘ আলোচনা হয়েছে, তো ঐক্যমত্য কমিশন আলোচনা করেছেন। আলোচনা শেষ পর্যায়ে গিয়ে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, এবং সেই জুলাই জাতীয় সনদে কিন্তু সবার আগে বিএনপি সাইন করেছে। আবার এখন তো সবার আগে বিএনপি সরে দাঁড়াচ্ছে, মানে গণভোট থেকে সরে জুলাই জাতীয় সনদ থেকে বিএনপি মোটেই সরে দাঁড়াচ্ছে না। বিএনপি, হ্যাঁ, বিএনপি পরবর্তীতে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর ঐক্যমত্য কমিশন, আমাদের দল থেকে বলা হয়েছে যে একটা প্রতারণার আশ্রয় নিয়ে তারা এখানে সংস্কার পরিষদ ইত্যাদি ইত্যাদি ঢুকিয়ে একটা তালগোল পাকিয়েছে। শেষ পর্যন্ত হামুটের পক্ষে ভোট চাইছে। আমরা যদি সেটাও যদি আপনার সাথে যদি আমি আমাদের বিজ্ঞ সমালোচক ওনার সাথে যদি একমত হই, উনি যে 70%-এর কথা বলেছেন, এর মধ্যে কিন্তু 51% বিএনপি রয়েছে। সুতরাং মানে এই 70% ওনাদের দাবি করা বা 70% মত ওই বিএনপির বাইরে, সেটা কিন্তু না। এখন প্রশ্নটা হচ্ছে যে জুলাই জাতীয় সনদ যেভাবে প্রণীত হয়েছে, যেভাবে স্বাক্ষরিত হয়েছে, বিএনপি কিন্তু সবসময় বলছে সেটা অক্ষরে অক্ষরে পালন করবে, এবং সেটা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংবিধান সংশোধন করবে। আর হলো যে এই যে সংবিধান সংস্কার পরিষদ, এটা আমরা আগেও বলেছি, এখনও বলছি, সংবিধানে নাই, এবং রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা ছিল না। কিছু দল যারা তখন তত্ত্বাবধায়ক সরকারটির উপর ভর করে বসেছিল, তারা রাষ্ট্রপতিকে একটু মানে তা প্রভাব বিস্তার করে এই কাজটি করিয়েছেন, আদেশটি জারি করেছেন। এখন দেখেন, আলাপ আলোচনা উপলব্ধি কি বিএনপির ভোটের আগে হয়নি? দেখেন, আলাপ আলোচনা তো সবসময়, আলাপ আলোচনা তো গণতন্ত্রের সৌন্দর্য। আপনারা যে কোনো গঠনমূলক আলাপ আলোচনা, দেশের জন্য, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে যে কোনো আলাপ আলোচনা, সংবিধান সংশোধনের প্রয়োজন যা, সেটা তো সবাই মিলে আলোচনা করে আমরা ঠিক করতে পারি। এটাতে তো বিএনপির কোনো দ্বিমত নাই। এখন বিষয়টা হলো যে দেখেন, আর হলো যে আপনার সংবিধান সংস্কার পরিষদ করে সংশোধন করলে সেটা যে পরিবর্তিত হবে না, এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। সংবিধান নিশ্চয়ই একেবারে চিরন্তন না, কোনো কিছু কিন্তু স্ট্যাটিক না। সবকিছুই সময়ের সাথে, সময়ের প্রয়োজনে অনেক কিছুই পরিবর্তিত হয় বা প্রয়োজনে, কিন্তু সেই পরিবর্তন না যে পরিবর্তন ফ্যাসিস্টরা করে গিয়েছে তাদের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, জনকল্যাণে যে কোনো পরিবর্তন বিএনপি আরেকটি বিষয় আছে আপনার কাছে, আরেকটি বিষয় আনতে চাই আমি একটু, অন্য আরেকটি প্রসঙ্গে। গেল দুদিন ধরে আরেকটি বিষয়ে আলোচনায় ভারতে শেখ হাসিনার বক্তব্য, আবার সেটি নিয়ে বাংলাদেশে প্রচার করা যাবে কি যাবে না, সরকারের দুজন ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। চিফ প্রসিকিউটর তিনি বলছেন কেবলমাত্র সরকারের বিরুদ্ধে বা ষড়যন্ত্র হয় এই ধরনের বক্তব্য ছাড়া অন্য প্রচার করা যাবে। আবার উপদেষ্টা বলছেন যে কোনো বক্তব্যই আসলে প্রচার করা যাবে না। একটু আপনার কাছে জানতে চাই, 5ই আগস্টের দিনে শেখ হাসিনা সেখানে কথা বলবেন একটি অনুষ্ঠানে, এটিতে কি কোনো ভূ রাজনৈতিক বার্তা আপনি দেখেন, নাকি কেবলই একটি সাংবাদিকদের অনুষ্ঠান? আমি ওইখানে যাওয়ার আগে একটু 30 সেকেন্ড একটু আমি বাচ্চু ভাইয়ের সাথে একটু রেসপন্স করে যাই। সংবিধান সংস্কার পরিষদ একটা নতুন জিনিস, এটা নাই আসলে সংসদে, এটা সত্য। তত্ত্বাবধায়ক সরকার
এইটা পৃথিবীর কোথাও ছিল না, বাংলাদেশে আছে তো। এবং এটার জন্য আগে লড়াই হয়েছে, বাতিল হয়েছে, তার ভোগান্তি হয়েছে, আবার কিন্তু এটা সবাই আমরা একমত। অতএব জিনিসগুলি আছে কি নাই এটা দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। রাজনৈতিক সমস্যা তৈরি হয়, রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে আসলে এই সমাধানের পথটা বের করা। ওইটা এক। 2 নাম্বার, আসলে শেখ হাসিনার এই বক্তৃতার প্রচার ও প্রচারের লিগ্যাল দিকটার বাইরে আমার কাছে আমার নিজের একটা জিনিস মনে হয়। আমার কাছে মনে হয় যে আজকের যুগে যখন এই রকমের যন্ত্রগুলি মানুষের হাতে আছে, তখন আপনি কারো বক্তব্যের উপরে নিষেধাজ্ঞা দিয়ে তাকে আসলে থামাইতে পারেন। থামানো মানে আপনি একটা প্রকাশ্যে প্রচার হইল না, এটা একটা, কিন্তু আপনি কাউকে শোনা থেকে বিরত করতে পারেন না, বরং আকর্ষণ বাড়াইতে পারেন যে এটা তাইলে শুনতে হবে। এই রকমের কৌশলগুলি আসলে কার্যকর না। আর আমি মনে করি যে শেখ হাসিনাকে প্রচুর কথা বলতে দেওয়া উচিত। শেখ হাসিনার যে এখানে স্বৈরাচার হিসেবে তার যে পতনটা ঘটলো, তাকে যদি কথা বলতে না দেওয়া হইতো তাহলে তার আসলে পতন ঘটতো না। উনি তো সমস্ত সময় আকতা কুকথা বলে, মানুষকে অপমান করা ছাড়া কথা বলতে পারে না। এই 2 বছরের মধ্যে ওনার প্রথম উনি যদি আসলে নর্মাল কোনো হিউম্যান বিইং হইতেন, তাহলে ওনার প্রথম মনে হইতো যে আমি আমার দেশের মানুষের উপর একটা বিরাট অন্যায় করছে, অত্যাচার করছে, আমার বাপের রাজনীতি, আমার রাজনীতি কোনো রাজনীতির সাথে যায় না। সো আমি তখন যা করছি, আমি ভুল করছি, অন্যায় করছি, আমার ফাঁসি হবে কি জেল হবে এটা পরের কথা। আমার ফাঁসি হওয়ার আগে এই দেশের জনগণের সাথে আমার ক্লিয়ার বলা দরকার যে আমি যেটা করছি এটা আসলে স্পার অফ দ্য মোমেন্ট, অথবা আমি কোনো না কোনোভাবে আমি উত্তেজিত মস্তিষ্কে করছি, আমাকে আপনারা ক্ষমা করবেন, তারপরে আমার ফাঁসি দেন, যাই দেন। পলিটিশিয়ান হইলে, মানুষ হইলে ওনার এটা করতে হতো। 2 বছরে যেহেতু করেনি, ওনাকে আবার কথা বলতে দিলে উনি আবার এসে যে আমাদের খুন করবে, গুম করবে, এরকম কথাই বলবে। সো ওনাকে আসলে বলতে দেওয়া উচিত। প্রথম ভূরাজনৈতিক জায়গাটা যেটা আপনি বলছেন, হ্যাঁ, এটার মধ্যে আমি ভূরাজনৈতিক জায়গাটা দেখি, যেটাতে আমরা রাষ্ট্রীয়ভাবে রেসপন্স করছিলাম। আমরা ভারতীয় রাষ্ট্রের এখানকার প্রতিনিধিদের দায়কে বলছি যে আসলে এটা আপনারা করতে দেন না। তাতে ওনারা যে রেসপন্সটা করছে, যেভাবে করছে, এইটা হচ্ছে আসলে একেবারেই রাষ্ট্র হিসাবে এইটা এড়ায় যাওয়া। মানে জাস্ট হচ্ছে এরকম কি বলা যায় যে দড়ি মাছ না চুই পানির একটা আচরণ। যে মানুষ তাদের আশ্রয় আছে, তাকে যখন বলা হচ্ছে যে উনি তো কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কথা বলছেন না, উনি একটা মানে রাষ্ট্রীয় না এরকম একটা প্রতিষ্ঠানের সাথে কথা বলছেন, তার মানে ওনাকে কথা বলতে ওরা অ্যালাউ করছে, যেটা এই সরকার বলার পরে সেইটা একটা আমাদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হিসেবে আমি দেখি। জি, আপনাদের 3 জনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।